সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর তারিক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও সচিব, এবং রয়েছেন মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন টেলিভিশনের পর্দায় যেই নাম্বারগুলো দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। আরাফাত সানির পর তাসকিনের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা ICCর। দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ। অনাকাঙ্ক্ষিত বলছেন সাবেক ক্রিকেটাররা, হতাশা প্রকাশ। বিএনপির কাউন্সিলে উৎসবমুখর পরিবেশ। দেশ গড়ার কর্মপরিকল্পনা ভিশন 2030 ঘোষণা। ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরতে সরকারের প্রতি সংলাপের আহ্বান বেগম জিয়ার। নির্বিঘ্নে বিএনপির কাউন্সিল অনুষ্ঠান প্রমাণ করে সরকারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ছিল, বলল আওয়ামী লীগ। দলটির রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না বলে মন্তব্য। ব্লু ইকোনমিতে কর্তৃত্ব নিতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে চট্টগ্রামে, বললেন প্রধানমন্ত্রী। বাহিনীতে যুক্ত হল 3টি যুদ্ধজাহাজ। এবং ফিলিপিন্সের ব্যবসায়ী কিম ওং রিজার্ভের অর্থ চুরির মূল হোতা, জানালেন দেশটির সিনেটর সার্জিও উসমেনা। বাংলাদেশ ব্যাংকে তদন্তকারী বিভিন্ন দলের সদস্যদের দিনভর বৈঠক। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী নভেম্বরে, এবং তা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এবং তাদের যে নির্বাচনী প্রক্রিয়াটি, মনোনয়ন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং দীর্ঘ আমরা জানি। সেই মনোনয়ন দৌড়ে বলা যেতে পারে ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিন্টন অনেক এগিয়ে আছেন, তার মনোনয়ন প্রায় নিশ্চিত বলা যায়। এবং রিপাবলিকান দল থেকে খুবই আশঙ্কাজনকভাবে ডোনাল্ড ট্রাম্প নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যার কথাবার্তায় ইতিমধ্যেই একটা শঙ্কা দেখা দিয়েছে। এবং আমেরিকান ইলেকশন তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। তো সেখানে শঙ্কা দেখা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যা কথাবার্তা বলছেন, তাতে করে তিনি যদি কোনো কারণে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এটি বলা হচ্ছে। তা আমি প্রথমেই আসবো হুমায়ুন কবির আপনার কাছে। আপনি যদি একটু সরল করে আমাদের দর্শকদের জন্য বলেন যে এই যে তাদের নির্বাচনী প্রক্রিয়াটা, এটি আসলে কি ধরনের? ধন্যবাদ আপনাকে। এটা সরল করাটা সরল অঙ্কের মতো সরল হবে, এই কারণে যে আসলে এই প্রক্রিয়াটা খুবই জটিল বলা ঠিক হবে না, বহু স্তর ভিত্তিক বলতে পারেন। এবং এই যে আপনি বললেন যে নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তার আগে কিন্তু 50টা রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে এক একটা করে নির্বাচন হচ্ছে কিন্তু। এবং তার আগে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দলের মধ্যে আবার ককাস বা প্রাইমারি, ওদের নিজেদের সদস্যদের মধ্যে এই নির্বাচন নভেম্বর মাসে নির্বাচন হয়ে যাওয়ার পরে আগামী নির্বাচনে কারা ডেলিগেট হবেন সেটা কিন্তু নির্ধারিত হয় এই নির্বাচনের পরপরই। এরপরে সম্ভবত এক সপ্তাহ পরে আরেকটা মঙ্গলবার এইরকম তারা সিদ্ধান্ত নেয়। তো কাজেই মার্কিন নির্বাচনটার মধ্যে মার্কিনিরা যারা ফাউন্ডার লিডার্স, তারা কয়েকটা জিনিসকে এর মধ্যে ধরে রাখতে চেষ্টা করেছেন। একটা হচ্ছে যে প্রত্যেকটা লেভেলেই তারা চেকস অ্যান্ড ব্যালেন্সটাকে রাখবার চেষ্টা করেছেন, এবং জনসংখ্যার ভিত্তিতেই আপনার এই যে ডেলিগেটসগুলো দুই পার্টিরই, ডেমোক্রেটিক পার্টি বলে রিপাবলিকান পার্টি বলে, তারা জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন স্টেটগুলো যা আছে তাদের ডেলিগেটসের সংখ্যা নির্ধারণ করেন। এবং সেই ভিত্তিতেই কিন্তু এই প্রতিটা পার্টি, ডেমোক্রেটিক পার্টিতেই যে আমরা দেখছি মনোনয়ন প্রক্রিয়াটা, হিলারি ক্লিন্টনকে মোটামুটিভাবে ধরেন তিনি ধরা হচ্ছে যে 1237 ডেলিগেটস যদি তিনি পান, তবে তিনি মেজরিটি পেয়েছেন বলে ধরে নেওয়া হবে। এবং এখন যে প্রক্রিয়াগুলি আমরা দেখতে পাচ্ছি, যেমন বলা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই ধরেন হিলারি ক্লিন্টন প্রায় 1139 বা এরকম একটা সংখ্যার কথা বলা হচ্ছে, বা কেউ বলছেন 1600, তিনি এই ডেলিগেটসগুলোর প্রতিশ্রুতি পেয়েছেন।
তিনি এই মুহূর্তে কিন্তু তার এই প্রতিশ্রুতি পর্যায়ে আছে। তারা যখন জুলাই মাসে ন্যাশনাল কনভেনশন করবেন, তখন তারা ফর্মালি গিয়ে বলবে যে আমি আইওয়া অঙ্গরাজ্য হিলারি ক্লিনটনকে সমর্থন করছি। আবার আরেকটা জিনিস বলা হচ্ছে যে সেই ন্যাশনাল কনভেনশনে মানে ওই ডেলিগেটরা প্রথম দুইবার তাদের কি বলা যায়, তাদের যে ঘোষিত প্রার্থীকেই ভোট দেবেন, অর্থাৎ যেই প্রার্থী জিতেছেন, তারপরে তাদের ইচ্ছে মতো আবার ভোট দিতে পারবেন। এই বিষয়টা এটা নির্ভর করে, যেমন ধরেন এক এক ডেমোক্রেটিক পার্টিতে, যেমন যদি ধরেন আমি নিউ ইয়র্কে হিলারি ক্লিনটন যদি জিতে যান, মানে তিনি এক এক জায়গায় এক এক রকম। যেমন কোন জায়গায় কেউ যদি মেজরিটি পায়, আমি ডেমোক্রেটিক পার্টির মেজরিটি ডেলিগেটের সমর্থন পাওয়া, বা আমি যদি বেশি ভোট পাই, তাইলে আমি এই সব ডেলিগেট আমি পেয়ে গেলাম। এটা কোনো কোনো জায়গায় আছে। আবার কোনো কোনো রাজ্যে আছে আমি যদি মেজরিটিও পাই, তাহলে আমি প্রপোর্শনালি পাবো, হয়তো আমি পাবো 60%, আপনি আমার প্রতিদ্বন্দ্বী আপনি পাবেন 40%। তো প্রত্যেক স্টেট ওয়াইজ, ওই যে একটা কথা বলতে চেকস এন্ড ব্যালেন্স, প্রতিটা স্টেটের আলাদা আলাদা নিয়ম অনুযায়ী কিন্তু চলে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা ভাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচনী পদ্ধতির মধ্যে দিয়ে চলে, তা কিন্তু নয়। প্রত্যেকটা রাজ্যে আলাদা করে নির্বাচনী প্রক্রিয়া আছে, নির্বাচনী পদ্ধতি আছে, এবং প্রত্যেকটা পার্টি আবার নিজেদের নির্বাচন পদ্ধতি সেই রাজ্যের বা সেই স্টেটের যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেভাবে তারা সেটাকে সাজায়। তো এটা মানে কি বলা যায়, এই যে আমার কাছে যেটা মনে হয় যে ইটস এ মেজ, এবং এই যে যেমন কোনো জায়গায় ককাস হয়, কোনো জায়গায় প্রাইমারি হয়, এটাও কিন্তু স্টেট নির্ধারণ করে যে তারা কোন ধরনের করবে। পার্টিগুলো নির্ধারণ করে তারা ককাস করবে না প্রাইমারি করবে। কোনো কোনো জায়গাতে আমি ধরেন ডেমোক্রেটিক পার্টির সদস্য, আপনি রিপাবলিকান পার্টির সদস্য, কোনো কোনো ককাস বা প্রাইমারিতে মঞ্জুর ভাই ইন্ডিপেন্ডেন্ট, তিনিও কিন্তু ভোট দিতে পারবেন। এটা কিন্তু আবার সব জায়গায় না, কোনো কোনো স্টেট করে, কোনো কোনো স্টেট করে না। কাজে এটা এক এক স্টেটে এক এক রকম আইন আছে, এবং সেই আইনের আলোকেই কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি তাদের পার্টির প্রক্রিয়াটা, নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সাজাবে সেটা তারা সাজায়। তো কাজে এখানে বহুমাত্রিক নির্বাচন কিন্তু, কাজে যেটা লক্ষণীয় যে এই এতটা পরিমাণে চেকস এন্ড ব্যালেন্স থাকার কারণেই কিন্তু বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কারো পক্ষেই এককভাবে ক্ষমতা প্রয়োগ করা সম্ভব নয়। সেটা ইভেন মার্কিন প্রেসিডেন্ট হলেও তার পক্ষে সেটা সম্ভব নয়, কারণ তার পাওয়ারটাকে যারা যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্স তারা এমনভাবে এটা ডিভাইড করে রেখেছেন, যেটা ব্যালেন্স অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ার বলা হয়। প্রেসিডেন্টকে কিছু পাওয়ার দেওয়া আছে, কংগ্রেসকে কিছু পাওয়ার দেওয়া আছে, জুডিশিয়ারি কিছু পাওয়ার দেওয়া আছে। কারো একার পক্ষেই অ্যাবসলিউট পাওয়ার এনজয় করা সম্ভব না। এবং সম্ভবত এই বিউটিটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়েও কিন্তু আপনি একটা সেলফ কারেক্টিং একটা অবস্থায় তারা এসে যায়। আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা, তাকে নিয়ে অনেক শঙ্কা আছে, কিন্তু এটাও এখন বোঝা যাচ্ছে বা এটা মনে করা হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পকে আটকাবার জন্য রিপাবলিকান পার্টির এস্টাবলিশমেন্ট যেটা আছে, কংগ্রেসের নেতা, পার্টি লিডার যারা আছে, তারা কিন্তু এখনো অপশনটাকে ওপেন রেখেছেন। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পের এখন পর্যন্ত আমরা দেখছি যে 673টি ডেলিগেট তিনি এ পর্যন্ত পেয়েছেন। তার এগেনস্টে টেড ক্রুজের আছে 410, জন ক্যাসিচের আছে কিছু, তারপরে আপনার রুবিও আছে, ওর আছে 100। আপনি যদি এগুলো যোগ করেন তাহলে দেখবেন কিন্তু প্রায় কাছাকাছি, অথবা ট্রাম্পের একক ভোটের চাইতে কিন্তু এদের ডেলিগেট চাইতে বেশি আছে। কাজে এখনো ট্রাম্প যদি ধরেন বড় যেগুলো স্টেট, নিউ ইয়র্ক স্টেট আছে, আপনি ওইদিকে অ্যারিজোনাতে আছে, ক্যালিফোর্নিয়া আছে, এর কোনো একটা স্টেট যদি ট্রাম্প যদি না নিতে পারে, ক্যালিফোর্নিয়া পার্টিকুলারলি যদি না নিতে পারে, তাহলে কিন্তু তার ওই মনোনয়নটা নিশ্চিত কিন্তু হচ্ছে না। তখন ওই কনভেনশনে গিয়ে অন দ্য ফ্লোর তারা ডিসাইড করবে কাকে তারা করবে। এবং এখানে কিন্তু অনেক বেশ কয়েকজন নামও আছে, এবং এখন যে স্পিকার আছেন পল রায়ান, তার নামও কিন্তু আছে। কাজেই রিপাবলিকান পার্টি তখন ওই অবস্থা দেখে তারা সিদ্ধান্ত দিতে পারবে কাকে তারা মনোনয়ন দেবে কি দেবে না। ধন্যবাদ, অনেকটাই মানে খোলাসা হওয়া গেল হয়তো। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আপনার কাছে আসবো। আপনি যদি একটু বলেন, বিশেষ করে যে ট্রাম্পের যে ট্রাম্প কার্ডটা নীতি, না দেখেন, এটা মানে এটা অনেকটা
সবাই কিন্তু অবাকই হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবেও আমি মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচনটা আমি ফলো করছি এবং প্রথম দিকে আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিকে কিন্তু ট্রাম্প যে সম্ভাব্য একটা প্রার্থী হতে পারেন উনি কিন্তু এগিয়ে ছিলেন না রেসে, প্রতিযোগিতায় উনি সামনের দিকে প্রথম দিকে উনি ছিলেন না। অল অ্যান্ড সাডেন হঠাৎ করে তিনি তার উত্থান ঘটল এবং আমার জানি কেন মনে হয় তার বেশ কিছু স্টেটমেন্ট, বিশেষ করে তিনি মুসলমান বিদ্বেষী কিছু স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন এবং তিনি মেক্সিকান বিরোধী কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে টেক্সাসের ওই যে মেক্সিকান টেক্সাস বর্ডার সেখানে তিনি দেয়াল তৈরি করে দেবেন যাতে করে মেক্সিকানরা ঢুকতে না পারে। এবং এই বক্তব্যগুলো যখন তিনি নারীদের বিরুদ্ধেও তিনি বলেছেন, এগুলো বলার পরে আমার কাছে কেন জানি মনে হয় যে তারপরে হঠাৎ করে দেখলাম যে ট্রাম্পের উত্থানটা ঘটলো এবং বাকি যারা ছিলেন এবং সবচেয়ে সারপ্রাইজিংলি একসময় চিন্তা করা হতো জেব বুশকে এবং বলা হতো যে জেব বুশ ইজ পটেনশিয়াল ক্যান্ডিডেট এবং নেক্সট বুশ পরিবারের থার্ড প্রতিনিধি আসছেন রিপাবলিকানদের প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু দেখলাম যে জেব বুশ সর্বশেষ নির্বাচনে হেরে যাওয়ার ফলে তিনি এখন আর রেসে নাই। এখন বেসিক্যালি অনেক দূরত্ব আপনার এর সাথে, এই যে ট্রাম্পের সাথে তার পরবর্তী যে যিনি প্রতিদ্বন্দ্বী তার অনেক দূরত্ব। এখন শুধুমাত্র এখানে আরেকটা কথা বলা দরকার, এই ট্রাম্প শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রেই বিতর্কিত ব্যক্তি তা নয়, কিন্তু তার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও তার বেশ কিছু পৃথিবীর বিভিন্ন জায়গাতে তার কিছু বিনিয়োগ আছে। তুরস্কে তার বিনিয়োগ আছে, পানামাতে তার বিনিয়োগ আছে, ইউরোপে তার বিনিয়োগ আছে এবং প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি সার্চ করে সেখানেও সে বিতর্কিত ব্যক্তি। এখন যেটা আপনি আলোচনার প্রথম দিকেই বলেছিলেন যে এরকম একটা ব্যক্তি যদি চূড়ান্ত বিচারে 8ই নভেম্বরের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে সেখানে যদি কোনোভাবে হিলারিকে সম্ভব, আমি ধরে নিচ্ছি যে ডেমোক্র্যাটদের হিলারি মনোনয়ন পাবেন এবং হিলারিকে তিনি যদি পরাজিত করে নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে তো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই নয় সমগ্র বিশ্বে একটা বড় ধরনের হুমকির মুখে থাকবে আমার একটা ধারণা। এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি, বুঝতে সুবিধা হবে আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখানে আবার আরো টেকনিক্যালিটি আছে। এখানে নির্বাচক মণ্ডলী ভোট দেয়। এখন এই নির্বাচক মণ্ডলী আবার যে 50টি রাজ্যের নির্বাচক মণ্ডলী আবার সব কিন্তু সেম না, সবাই একই না। যেমন নিউ ইয়র্কে বড় রাষ্ট্র, ক্যালিফোর্নিয়া বড় রাজ্য, সেখানে নির্বাচক মণ্ডলীর সংখ্যা বেশি, যেখানে ছোট রাষ্ট্র ওয়াইমিং, তারপর আমরা ওহিও, এখানে আবার কম। ফলে এই নির্বাচক মণ্ডলী 538 জন হল সদস্য। এই 538 জনই আপনার ভোট দেবে। আচ্ছা, 538 জন কম্বিনেশনটা কিভাবে হয় সেটা হচ্ছে সিনেটের 100 প্লাস 438 হলো আপনার হাউস অব রিপ্রেজেন্টেটিভ, তাদের দুটো মিলে একসাথে 538। মজার কাহিনীটা হলো এখানে ধরেন নিউ ইয়র্কে দুই প্রতিদ্বন্দ্বী, একজন যিনি বেশি পেয়েছেন, যিনি জিতলেন সংখ্যা, ধরে নেওয়া হবে তিনি সব ভোট পেয়েছেন, অর্থাৎ নিউ ইয়র্কের জন্য যে 55টা সিট থাকে তিনি পুরোটাই পেয়েছেন ধরে নেওয়া হবে। এবং এটি হচ্ছে আমেরিকান গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে আসবো। আপনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, আপনি আমেরিকান রাজনীতিটা ভালো বুঝবেন হয়তো। এই যে ট্রাম্পকে নিয়ে যে এত মাতামাতি মার্কিনীদের, তিনি এই ধরনের মন্তব্য করার পরও তিনি বলেছেন যে সারা বিশ্বের মুসলমানদের 27 থেকে 35% জঙ্গি তার মতে, এবং তিনি নির্বাচিত হলে আমেরিকায় মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হবে না। তারপরে মেক্সিকানদের তিনি যেই ধরনের কথা বলেছেন যে তারা মানে মাদক ব্যবসায়ী, তারা লম্পট ইত্যাদি ইত্যাদি, নারীদের সম্পর্কে তিনি অত্যন্ত গর্হিত কথা বলেছেন। তারপরও আমেরিকানরা তাকে নিয়ে নাচছে। তো এটা আমরা কি মানে আসলে কি ধারণা করতে পারি? ধন্যবাদ আপনাকে। যেমনটি ডক্টর তারেক শামসুর রহমান বললেন কিছুটা এই বিষয়, আর আমি যেভাবে কাছে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে চলাফেরা করতে গিয়ে দেখেছি এবং যারা আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করি এর মধ্যে খুব একটা তফাৎ নেই। পার্টিকুলার একেবারে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলি, আমেরিকানরা এখনকার যে বাস্তবতা, বিশ্ব বাস্তবতার মধ্যে কিন্তু এইটা সত্যি কথা, আমি একজন মুসলমান হয়েও যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছি বা এখনো যখন আসা যাওয়া করি, তাতে কিন্তু কখনোই আমার কাছে কোনো ভীতিকর পরিস্থিতি মনে হয় না।
এইটা একটা বাস্তবতা। আবার পাশাপাশি আরেকটি বাস্তবতা হচ্ছে যারা হেজাব পরে যে সমস্ত মহিলারা চলাফেরা করে, দাড়ি নিয়ে যে সমস্ত মুসলমানরা চলাফেরা করে, অথবা মুসলমান ছাড়া শিখরাও যারা দাড়ি নিয়ে চলাফেরা করে, তাদেরকে কিন্তু অন্যদের তুলনায় এখন একটা অতিরিক্ত হেনস্থার সম্মুখীন হতে হয়। দুটি কিন্তু বাস্তবতা। ভেতরের কথা হচ্ছে মুসলমানদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ধরনের লোক খুব প্রভাবশালী। একটা হচ্ছে জুইশরা খুব প্রভাবশালী অর্থনৈতিকভাবে, তাদের অর্থনীতিকে বলতে গেলে নিয়ন্ত্রণই করে। আরেকটা হচ্ছে তাদের খ্রিস্টানদের মধ্যেও যারা একটু ধর্মভীরু যারা, তারাও কিন্তু নানান কারণে দায়িত্বপূর্ণ পদে আছে। ফলে দুই জায়গা থেকে কিন্তু একটা প্রচ্ছন্ন মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ এটা মনে মনে আছে, প্রকাশটা ওইভাবে করে না অন্যান্য জায়গার মতো। এই বাস্তবতাকে মাথায় রেখে এই জিনিসটাকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কাজে লাগাবার চেষ্টা করেছেন। কারণ তিনি একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে বেড়ে ওঠা মানুষ, কিন্তু তিনি একেবারে একজন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে আজকে কিন্তু বিরাট সম্পদের মালিক। ফলে সাধারণ লোকের সাথে কমিউনিকেশনটা তার আছে, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে কবির ভাই অনেকদিন অ্যাম্বাসেডর ছিলেন, আমাদের দুজন সম্মানিত অতিথি, তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ আছে। তারা বাই নেচার কিন্তু একটু ভিন্নতা পছন্দ করে, একটু পাগলামি পছন্দ করে, আমি যদি সরলভাবে বলি। কারণ আমি বেশ কটা নির্বাচনের কথা বলতে পারি। প্রেসিডেন্ট ক্লিন্টন যখন 92-তে ফার্স্ট ইলেকশনে, তখন রস পেরও একবার ক্যান্ডিডেট ছিল একজন, সে পুরো পাগলামি করে, মানে তার ক্যান্ডিডেট হবার, আমেরিকায় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হওয়া তো অনেক পরের ব্যাপার, ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে অনেক চড়াই উতরাই পার হয়ে তাকে কিন্তু ক্যান্ডিডেসি পর্যন্ত পৌঁছাতে হয়। আজকে যেমন আমরা আলোচনা করছি প্রাইমারিতে কে জিতবে কে হারবে, অনেক বড় বড় সিনেটর সম্ভাব্য প্রেসিডেন্ট ক্যান্ডিডেট না, যাকে ধরেই নেওয়া হতো যে জর্জ বুশের পরে, হাওয়ার্ড বুশের পরে পরবর্তী নিশ্চিত প্রেসিডেন্ট ছিল জর্জ জেব বুশ, যিনি ফ্লোরিডার গভর্নর ছিলেন। তার ক্যান্ডিডেসি অবস্থা ভালো থাকার পরও তাদের পরিবারের একটু কম মেধা সম্পন্ন তাকে আগে দেওয়া হয়েছিল, যেটা জর্জ ডাব্লিউ বুশ, যিনি প্রেসিডেন্ট ছিলেন দুইবার, যে তিনি হয়ে যাক, পরে তার তো পপুলারিটি আছে, তিনি হবেনই, এইরকম নিশ্চিত অবস্থার থেকেও কিন্তু অবস্থার বদল হয়ে গেল। ফলে রস পেরোর সেই সময় পাগলামের কথা আমাদের মনে আছে। সবসময় প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের মধ্যে এই ধরনের একজনকে আমরা দেখি যাকে নিয়ে ওরা খুব মাতামাতি করে, মিডিয়াগুলো ব্যাপক প্রচার প্রপাগান্ডা দেয়। আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমবারের মতো ক্যান্ডিডেট না, উনি এর আগেও একবার ক্যান্ডিডেট হয়েছিলেন, কিন্তু এই পর্যায়ে পর্যন্ত আসতে পারেননি। তার কথাবার্তার জন্য, তার এক ধরনের মানে মিডিয়াকে অ্যাট্রাক্ট করার জন্য পাগলামিমূলক কথাবার্তা প্রায়শই বলেন, কিন্তু এবার পাগলামির মাত্রাটা, উনি যেহেতু মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, এর একটা প্রচ্ছন্ন সমর্থন পাচ্ছে, এটা আমি অনুমান করতে পারি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমাদের এর আগের যে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার সময় থেকে শুরু করে জর্জ ডাব্লিউ বুশ 8 বছর ক্ষমতায় থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন আমি বলবো না, সারা পৃথিবীর অর্থনীতির মধ্যে একটা বড় নাড়া দিয়েছেন অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে। এতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের জাতীয় পর্যায়ের নেতৃত্বের মধ্যে একটা নেতিবাচক সমর্থন আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বোদ্ধা নাগরিক, যারা পলিসি লেভেলে কাজ করে, ইন্টেলেকচুয়াল যারা, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থনীতির জন্য বা বিশ্ব রাজনীতির অর্থনীতির ক্ষেত্রে জর্জ ডাব্লিউ বুশের যেই এক ধরনের হঠকারী নানা রকম সিদ্ধান্ত, সেটা ইরাক যুদ্ধ বলেন, আফগানিস্তান থেকে শুরু করে সামগ্রিক যে অস্থিরতার কারণে তারা ওই অর্থে কেউ ভালো করতে পারেনি। যার জন্য আমরা জানি যে গত 2টা নির্বাচনে কিন্তু পরপর ডেমোক্রেটরা চরমভাবে ভালো করেছে, মানে চূড়ান্ত ভালো। এরপরও কিন্তু হিলারি ক্লিন্টন যখন ক্যান্ডিডেট, তখন এককভাবে যারা সত্যিকার অর্থে রিপাবলিকান রাজনীতিতে ভূমিকা রেখে এসছে, তারা কেউই সামনে এগিয়ে আসতে পারেনি। এর কারণ হচ্ছে আমেরিকাতে কিন্তু প্রায় বাংলাদেশের মতো আমরা কিছুটা তুলনা করতে পারি, 40-40-20 একটা ব্যাপার আছে। কিন্তু 40% আমরা ধরেই নিতে পারি যারা রিপাবলিকান সাপোর্টার, 20% যদি বৃহৎ মোটা দাগে বলি 40% ডেমোক্রেট সাপোর্টার, 20% যারা নাকি গ্রে লাইনে থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে, তারা শেষ পর্যন্ত নির্ধারণ করে যে কে প্রেসিডেন্ট হবে। সেই জায়গাটার মধ্যে রিপাবলিকানদের অবস্থান খুব সুবিধার না। ওই জায়গা আমার ধারণা যে তখন আবার হচ্ছে কি, এই যে ট্রাম্পের একটা পাগলামো, এই পাগলামোটারে আবার এক ধরনের মৌন সমর্থন দিতে আজকে, নাহলে টেড ক্রুজ কিন্তু তার তুলনায় অনেক বেশি সুস্থির,
মেধা সম্পন্ন এবং জনপ্রিয়, কিন্তু রিপাবলিকানদের মধ্যে তার অন্য যারা ছিলেন প্রত্যেকে। জেব বুশেরই কিন্তু ওই অর্থে পার্সোনাল কোনো কেলেঙ্কারি বা নেতিবাচক ওরকম কিছু ছিল না, কিন্তু ওই যে জর্জ ডাব্লিউ বুশের যে গ্লানি, তার ব্যর্থতার গ্লানির কারণেই কিন্তু শেষ পর্যন্ত, এবং ফ্লোরিডা যে জেতার কথাটা নিশ্চয়ই হুমান ভাই তখন সম্ভবত অ্যাম্বাসেডার, সেই সময় কিন্তু আল গোর যে হেরে গেল যেই নির্বাচনে এবং জর্জ ডাব্লিউ বুশ যে জিতলেন, ওই নির্বাচনটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি প্রশ্নবোধক নির্বাচনের ভোট গণনা নিয়ে আমাদের দর্শকদের মনে থাকবার কথা, রিকাউন্টিং হয়েছিল, সেখানেও কিন্তু এরকম একজন তৃতীয় পক্ষের ক্যান্ডিডেট থাকার কারণে অল্প কিছু ভোটের ব্যবধানে দেখা গেল শেষ পর্যন্ত ডেমোক্রেটরা জিতলেন না। এই টোটাল ইকুয়েশনগুলো মিলে আমার কাছে মনে হচ্ছে পরপর দুবার ডেমোক্রেটরা দায়িত্বে ছিলেন। তারপর সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে 2 বছরের বেশি তৃতীয় টার্মে বড় কোনো পার্টিকে দেওয়াটা একদম অনেক দিন পরপর হয়। যেমন সবশেষ হয়েছিল কিন্তু রিগানের পরে সম্ভবত হাওয়ার্ড বুশ, মানে জর্জ বুশের বাবা, উনি তৃতীয়বারের মতো 2বার ছিলেন রিগান, তারপর তৃতীয়বারে উনি এসছেন আরেকজন রিপাবলিকান। এরপর কিন্তু ডেমোক্রেটরা ছিল না, মানে 2 টার্মের বেশি দেয় না। সে জায়গায় একটা সম্ভাবনা তৈরি হয়েছে সাধারণ প্র্যাকটিসে যদি বলি যে রিপাবলিকানদের জিতবার, কিন্তু যেহেতু ওই অর্থে ইমেজ নিয়ে কোনো ক্যান্ডিডেট এগিয়ে আসতে পারেনি, সেই কারণে এইরকম ভাবে এগিয়ে আসছেন। কিন্তু এর মধ্যে আবার দর্শকদের, আমাদের দেশের মানুষও কিন্তু একটা আশঙ্কার মধ্যে আছে, সারা বিশ্বের নাগরিকদের মতো, যে যদি সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অর্ধ উন্মাদের মতো যাকে বলা হয়, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে সারা বিশ্বের রাজনীতির মধ্যে কি প্রভাব পড়বে। তবে তাদের আশ্বস্ত করার জন্য বলি, যেমন প্রাইমারিগুলোতে এখন চূড়ান্ত কথা এই নাম্বার দিয়ে বলা যায় না। তার সর্বশেষ উদাহরণ হলো এর আগের বার যখন হাওয়ার্ড জনসন বলে ডেমোক্রেটিক পার্টির একজন শক্তিশালী ক্যান্ডিডেট ছিল, সেই সময় হঠাৎ করে দেখা গেল উনি প্রাইমারিতে অনেক এগিয়ে আছেন, কিন্তু তার একটি শেষ দিকের বক্তব্যের কারণে দেখা গেল শেষ দিকের প্রাইমারির একেবারে লাস্ট যে ভোট ছিল সেখানে পুরো উনি ডিসকোয়ালিফাইড, যেটা নাকি ডক্টর তারেক শামসুর রহমান বললেন যে শেষ পর্যন্ত তারা বসে সিদ্ধান্ত নেয় ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, যে আমরা এই ক্যান্ডিডেটকে নিয়ে সত্যিকার অর্থে রিয়েল নির্বাচন আমরা এগিয়ে যাব কিনা। সেই সুযোগটা কিন্তু এখনো আছে। ফলে এখনই চূড়ান্ত কথা বলবার সময় নাই যে ডোনাল্ড ট্রাম্পই শেষ পর্যন্ত রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন। তবে মুসলমান বিদ্বেষ, রিপাবলিকানদের একক নেতৃত্বের এক ধরনের ব্যর্থতা এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে একটু অন্য মানুষকে দেখা, একটু ভিন্ন মানুষকে দেখা, একটু পাগলামির সমর্থন করার মানসিকতা আছে। আমি এর সাথে বাংলাদেশের একটি দৃষ্টান্ত লিঙ্ক করতে চাই। 92 এর দিকে আমাদের এখানে উপজেলা নির্বাচন হয়েছিল। সেই সময় সিলেটে দেখা গেছে দলীয় রাজনীতির কাদা ছোড়াছুড়ির ফলে শেষ পর্যন্ত ছুক্কু মিয়া বলে একজনকে ওখানকার লোকের একেবারে সিলেট সদরের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিল। তার কারণ তো ওখানে কিন্তু অনেক মেধাবী বোদ্ধা লোকজন যারা ক্যান্ডিডেট ছিলেন, তারা পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি এই পর্যায়ে তখন নাগরিকরা এক ধরনের ত্যক্ত বিরক্ত হয়ে সয়ফুর রহমান ছক্কু মিয়া, যে নাকি একজন একেবারে মূর্খ এবং যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যিনি নানান রকম পাগলামের কথাবার্তা বলেছেন, একসময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী, একসময় তসলিমা নাসরিন, বিভিন্ন জনকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ওইরকম একটা মানুষকেও কিন্তু ওই সময় চেয়ারম্যান নির্বাচন করেছিল। ফলে আমার কাছে মনে হচ্ছে এইটা একটা মানুষের নেতিবাচক রাজনীতির প্রভাব এটা হতে পারে। হুমায়ুন কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দুজনেই বলেছেন, আমি একটুখানি তাদের সাথে একটু যোগ করতে চাই। আসলে আমরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলছি এবং তার বিভিন্ন বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন আলোচিত হচ্ছে, আমরাও এখানে বসে আলোচনা করছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তো আমি তার একটু পেছন দিকে যদি যাই, তাহলে আসলে ডোনাল্ড ট্রাম্পের উত্থানটা কিন্তু একেবারে হঠাৎ করে নয়। আপনি যদি লক্ষ্য করেন 2008 সালে ওবামার উত্থানটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে একটা বিপ্লব বলে মনে করা হয়। আমরা যারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কাছাকাছি থাকবার বা দেখবার সুযোগ হয়েছে, তখন এটাকে আমরা ইনসার্জেন্সি বলতাম, যে ইনসার্জেন্সি উইদিন দ্য ডেমোক্রেটিক পার্টি। অর্থাৎ যে প্রচলিত কাঠামোটা যে আছে, সেই কাঠামো মানুষের প্রত্যাশাকে ধরে রাখতে পারছে না। তার বিপরীতে এই ধরনের প্রার্থী হিসাবে হিলারি ক্লিন্টন ছিলেন এস্টাবলিশমেন্টের মনে করা প্রার্থী, তার মধ্যে হঠাৎ করে এসে ওবামা ঢুকে এসে তিনি নমিনেশন নিয়ে তিনি প্রেসিডেন্ট এখন আছেন। এবার কিন্তু হচ্ছে রিপাবলিকান পার্টির মধ্যে আর একটা বড় ধরনের ইনসার্জেন্সি, এবং সেই ইনসার্জেন্সির প্রতিনিধিটাই হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং একটু আগে বলছিলেন টেড ক্রুজের কথা, টেড ক্রুজও কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু রিপাবলিকান পার্টির
মেইন স্ট্রিম লোক ছিলেন না। টি পার্টি বলে ওখানে আরেকটা ইনসার্জেন্ট গ্রুপ দাঁড়িয়েছে যারা বিপ্লবী বলতে পারেন, রিপাবলিকান, তাদের প্রতিনিধি কিন্তু হচ্ছেন টেড ক্রুজ। লাইকওয়াইজ আরো 2-1 যারা ছিলেন তারাও কিন্তু এই ধরনের। এখন কেন এটা হচ্ছে, তার সামাজিক অবস্থাটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনাগুলো কেন ঘটছে। কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই। এই যে 2টা জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্রটাকে মনে করা হয় যে এটা একটা আমেরিকান ড্রিম, স্বপ্নের দেশ। আসলেই কিন্তু এটা স্বপ্নের দেশ। মধ্যবিত্তের বিকাশ, ভালো থাকা, পৃথিবীর মধ্যে সবচাইতে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ড্রিমের সাথে সংশ্লিষ্ট ছিল। এখন কিন্তু মার্কিন জনগোষ্ঠীর প্রায় অর্ধেক মনে করে যে আমেরিকান ড্রিম ইজ ডেড। অর্থাৎ এই যে গ্লোবালাইজেশনের ফলে সারা বিশ্বময় যে অর্থনীতির পরিবর্তন হচ্ছে, সেই অর্থনৈতিক বিবর্তনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে অবস্থান নেওয়া উচিত ছিল সেই জায়গাটা না থাকবার ফলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। যেই গ্লোবালাইজেশন ও বিশ্বায়নের প্রবক্তা এবং এটাকে চালু করবার জন্য তো উদ্যোগ আমেরিকানদের নিয়েছিল, এবং এক পর্যায়ে আমার মনে আছে 90 দশকে আমরা গ্লোবালাইজেশনকে বলতাম ঠাট্টা করে আমেরিকানাইজেশন। আর আজকে কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র এর গ্লোবালাইজেশনের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে গেছে। কারণ মার্কিন এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ফল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লক্ষ লক্ষ চাকরি বাইরে চলে গেছে। সেটা চায়নায় গেছে, ইন্ডিয়াতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির আধার ছিল, সেই মধ্যবিত্তের কিন্তু বিকাশ স্থবির হয়ে গেছে। আমি একটা পরিসংখ্যান আপনাকে দিই। পিও রিসার্চ কদিন আগে একটা সার্ভে করেছিল, সেখানে তারা দেখিয়েছে যে 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আয় তৈরি হতো তার 62% যেত মধ্যবিত্তের কাছে, আর 1914 সালে সেটা এসে মাত্র 43% কাছে যাচ্ছে। এখন এই 62 থেকে 43, এই যে ধরেন কত, প্রায় 20% মানুষ, এরা কিন্তু এখন মধ্যবিত্ত থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এই মানুষগুলো কিন্তু মধ্যবিত্তের এই যে বিকাশের বা স্থবিরতার ফল হিসাবে যে 20% লোক এখন, তারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠছে। তারা এখন চিন্তা করছে আমার এই দুর্দশার জন্য কেউ না কেউ দায়ী। মেক্সিকান ইমিগ্রেন্টকে তারা দায়ী করছে, মুসলমানদেরকে দায়ী করছে, এবং বিভিন্ন খোঁজার চেষ্টা করছে স্কেপগোট কোথায় পাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সেই স্কেপগোটটাই দিচ্ছেন। মহিলাদের কথা বলছেন, মেক্সিকানদের বিরুদ্ধে বলছেন, মুসলমানদের বিরুদ্ধে বলছেন। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যবিত্তের হতাশাটাকে তিনি সামনে তুলে এনেছেন, এবং সেইটা দিয়েই তিনি নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। আজকে সকালে আমি পড়ছিলাম ডেমোক্রেটিক পার্টির একটা সলিড বেস হচ্ছে শ্রমিক শ্রেণী মার্কিন যুক্তরাষ্ট্র, AFL-CIO, ইন্টারন্যাশনাল ইউনিয়ন বলে আরো আছে, আপনার কমিউনিকেশন ইউনিয়ন, যত ইউনিয়ন আছে বড় বড় শ্রমিক সবগুলা, বিভিন্ন ফোকাস গ্রুপে তারা এখন দেখতে পাচ্ছে ওই ইউনিয়নের শ্রমিকরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তার কারণ হলো ওই শ্রমিকের আয় তো কমছে, বাড়ছে না, বাজারের কনটেক্সটে তার যথেষ্ট আয় হচ্ছে না, যদিও সে AFL-CIO করছে, কিন্তু সে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছে সেই কথাটা মনে হচ্ছে তার কাছে গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প যখন বলে যে আমি চায়নার সামনে দাঁড়িয়ে যাব, আমি ফ্রি ট্রেড বন্ধ করে দেব, তার কাছে তখন মনে হয় যে এটা তো আমার জন্য ভালো খবর। তারপরে বলছে যে বাইরের কোনো প্রোডাক্ট বাইরের থেকে না করে আমি তৈরি হয়। তাহলে আমি একজন শ্রমিক হিসাবে তো আমি ভাবছি তাহলে তো আমার ভালো সময় আসবে, কাজে যে আমার কথাটা বলছে আমি তাকে দেব, যদিও বা ট্রেডিশনালে কিন্তু তারা ডেমোক্রেটিক পার্টি। তো এই ধরনের একটা সামাজিক বড় ধরনের বিবর্তন আমেরিকাতে হচ্ছে। কাজে এখন এই প্রেক্ষাপটে কিন্তু এই ভয়, শঙ্কা, এ থেকে এই জায়গাটাকে যদি ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেটরা যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো লোকজনের উত্থান এবং তাদের সাফল্যের কিন্তু আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। না, এটি হচ্ছে মূল বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের উত্থানকে যদি আমরা সরলীকরণ করি, যদি এক বাক্যে বলি, তাহলে ওইটাই বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর এবং আমরাই সর্বশ্রেষ্ঠ থাকব, এবং তার প্রতিটি অ্যাপ্রোচ এই হকিশ কথাবার্তা,
যে এক ধরনের রেসিয়াল কথাবার্তা সে বলছে, বলে সে ওই যে শ্বেতাঙ্গ ডমিনেশন মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাই সে বারে বারে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবং আমি নিজে প্রতি বছরই একবার আমেরিকাতে যাই, এবং আমাদের তিনজনই আমার আমেরিকাতে যাওয়ার একটা ফ্রিকোয়েন্টলি যাওয়ার একটা সুযোগ আছে, এবং আমি খুব কাছ থেকে দেখেছি মার্কিনদের মধ্যে এক ধরনের, এটা এক ধরনের তাদের মাইন্ড সেট আপ, যে মুসলমান বিদ্বেষী মনোভাব এটা তার আছে। এটা শুধু এমন না যে 9/11 পরেই এটা মুসলমান বিদ্বেষ সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এটা ওবামার সময় কিছুটা স্তমিত হয়ে আসলেও এখন জানি হঠাৎ করে কেন জানি চাঙ্গা হয়ে উঠছে। বিশেষ করে হতে পারে, এটা হয়তো আরো স্টাডি করলে হয়তো জানা যাবে, মধ্যপ্রাচ্যে যে আইএস এর উত্থান এবং আইএস যেভাবে তথাকথিত ইসলামের নামে যেভাবে বর্বরতা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে প্রকাশ্যে, এই বিষয়গুলো সম্ভবত মার্কিনীদের ভেতরে এক ধরনের একটা এপিল তৈরি করেছে যে মুসলমান মানেই হচ্ছে সব আইএস, মুসলমান মানেই হচ্ছে সবাই জঙ্গি। ফলে এই স্পিরিটটাকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের স্বার্থে ধারণ করেছে। আপনি মজার কাহিনী বলি আপনাকে একটু, যে ডোনাল্ড ট্রাম্প নিজে, যেটা মঞ্জুও বললেন যে সে ব্রন বট আপ আমেরিকাতে, তার ওয়াইফ কিন্তু মেসিডোনিয়ান নাগরিক, উনি কিন্তু ওখান থেকে এসছেন, ইউরোপ থেকে এসছেন, তার খাঁটি আদি আমেরিকান নন। ফলে তার এখানে স্বার্থটাই হচ্ছে যে আমেরিকাকে, যেহেতু ব্যবসা করে, সে জানে ব্যবসায় কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, যে কারণে সে চাইনিজ যে সস্তা শ্রম, সস্তা পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকে সেটা বন্ধ করে দেবে। ফলে এই ধরনের একটা ইমেজ তৈরি করেছে, যে ইমেজের কারণে তার আজকে এই ধরনের উত্থানটা হয়েছে। তবে এটাও মনে রাখতে হবে, সব রিপাবলিকানরা কিন্তু তাকে পছন্দ করছে না। ইতিমধ্যে আমরা খেয়াল করেছি তার বিরুদ্ধে একটা জনমত কিন্তু খোদ রিপাবলিকানদের মধ্যেই তৈরি হয়েছে। ফলে সামনে আরো যে কয়েকটা প্রাইমারি হবে, সেখানে তিনি যে বেরিয়ে আসতে পারবেন সেটা স্পষ্ট করে কিন্তু বলা যাবে না। এক্ষেত্রে অবশ্য তুলনামূলকভাবে এর পজিশনটা ডেমোক্রেটিক শিবিরে হিলারি ক্লিন্টনের পজিশনটা অনেক অনেক বেটার। জি, হুমায়ুন কবির, আপনি একটু যদি ওই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেন যে রিপাবলিকান দলের যে কনভেনশন জুলাইতে হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে আটকানোর, ওরা বলছেন এখন যে তাদের যে শীর্ষ নেতৃত্ব, যে তারা আপ্রাণ চেষ্টা করবেন যে ডোনাল্ড ট্রাম্প যাতে প্রার্থী হতে না পারেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? একটা হতে পারে যে যদি ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সংখ্যক পেয়ে যান, ডেলিগেট পেয়ে যান প্রাইমারিগুলোতে, তাহলে তো তাকে আটকানোর কোনো উপায় থাকবে না। যদি না পান তাহলে তাকে আটকাতে পারেন। আবার ডোনাল্ড ট্রাম্প একটা হুমকিও দিয়েছেন যে যদি তাকে আটকানো হয় তাহলে দাঙ্গা বেঁধে যাবে। আপনি কথাটা বলেছেন, এবং এটা নিয়ে তারাও, রিপাবলিকান পার্টি লিডারশিপও কিন্তু সাংঘাতিক রকম চিন্তিত। এবং প্রথমে তারা যে কাজটা করেছিল সেটা চাচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে হয় মার্কো রুবিও অথবা টেড ক্রুজ অথবা জেব বুশকে প্রমোট করে তাকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো। সেটা তারা পারেনি, ফার্স্ট স্ট্র্যাটেজি ফেল করেছে। এখন তারা যে স্ট্র্যাটেজিটা নিয়ে চিন্তা করছে সেটা আপনি খেয়াল করবেন, ক্যাসিচ ওহাইওতে ওনার কোনো চান্স কিন্তু নাই, কিন্তু তাকে এখনো রেসে রেখেছে। এখন তাদের স্ট্র্যাটেজি হলো ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে কজন, মার্কো রুবিও তো বেরিয়ে গেছে ফ্লোরিডাতে হেরে যাবার পরে, জেব বুশও নাই, এখন আছে টেড ক্রুজ আছে আর ক্যাসিচ আছে ওহাইওতে। ওদের স্ট্র্যাটেজি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ওরা যেন তাদের নিজস্ব এলাকাতে তারা যেন জয়লাভ করে যত বেশি সংখ্যক ডেলিগেট তারা নিতে পারে সেটা নিয়ে নেক। তাইলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রিকোয়ার্ড নাম্বার অফ ডেলিগেটসে পৌঁছানোর কাজটা কঠিন হয়ে যাবে। আর যদি কোনোভাবে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্যরা সম্মিলিতভাবেও যদি কাছাকাছি ডেলিগেটসের মতো থাকে, তখন তারা বলবে যে তাহলে এবার তো আমরা আমাদের ফর্মুলা একটা আসতে হবে। এবং তারা এখনো চিন্তায় আছে, এটা হবে কিনা এটা বলা যায় না, কিন্তু রিপাবলিকান পার্টির ভেতরে এখনো তারা থার্ড একটা হিসাবে আসতে পারে। যেমন যে বললাম, হাউস স্পিকার পল রায়ান যিনি আছেন, তাকে কিন্তু এখনো তারা মাথায় রেখেছে, কারণ হি ইজ এ স্পিকার নাও। কিন্তু তিনি তো মানে প্রাইমারিতে আসেননি, তারপরেও তারা ওখানে যদি মনে করে, এটা একটা এটা খুব সহজ কাজ নয়, কিন্তু এটা সম্ভব। তারা যদি দেখে যে এখন ডোনাল্ড ট্রাম্প এনাফ ভোট বা ডেলিগেটস পায়নি, তখন তারা কিন্তু একটা কম্প্রোমাইজ, এটা হয়, এটা আগেও 2-1 বার হয়েছে, তখন তারা একটা কম্প্রোমাইজ ক্যান্ডিডেট বের করতে পারে যে
উনি যদি দাঁড়ান তাহলে আমরা সবাই তাকে সমর্থন করছি। তাহলে ধরে নেওয়া হবে যে রিপাবলিকান পার্টি যারা ভোট দিয়েছে তারা সবাই তাকে সমর্থন করবে। আর এখানে বাস্তব অবস্থা যেটা তারেক যেটা বললো একটু আগে, যে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প যদি দাঁড়ায় তাহলে হিলারি ক্লিন্টনের দুজনের কিন্তু আমি আপনাকে বলি ওখানে আমাদের এখানে এই ব্যবস্থাটা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফেভারেবিলিটি রেটিং, অর্থাৎ আপনি পছন্দ করেন কোন ক্যান্ডিডেটকে তার যেমন একটা তারা রেটিং হয়, আপনি কাকে অপছন্দ করেন তারও একটা রেটিং আছে। হিলারি ক্লিন্টনকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট নেগেটিভ রেটিং এখন আছে তার, 52% তাকে পছন্দ করে না ভোটারদের মধ্যে, আর ট্রাম্পকে করে না 63%। তো ট্রাম্প কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অপছন্দের তালিকায় শীর্ষ নেতা। কাজে সেই প্রেক্ষাপটে যদি ডোনাল্ড ট্রাম্প নমিনেটেড হয়, বহু রিপাবলিকান হয় ভোট দিতে যাবেন না, অথবা সফট রিপাবলিকান যারা আছে, যেমন রেগান ডেমোক্রেটস হয়েছিল, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির লোকেরা রেগানকে ভোট দিয়েছিল, এবার কিন্তু আপনি কিছু হিলারিয়ান কি বলে আপনি রিপাবলিকান পেতে পারেন যারা বলবে যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবো না, এবার তাহলে ওকেই দাও। এটা কিন্তু রিপাবলিকানদের জন্য শঙ্কার কারণ হবে এই কারণে যে এখানে কয়েকটা বেসিক জিনিস দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আপনারা কদিন আগেই দেখেছেন যে সুপ্রিম কোর্টে একজন জাজ উনি মারা গেছেন, এখন আরেকজন নতুন জাজের নিয়োগ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু সমান সংখ্যক ডেমোক্রেটিক পার্টি ভাবাপন্ন অথবা রিপাবলিকান পার্টির ভাবাপন্ন বা আদর্শের ভাবাপন্ন সমান সংখ্যক 4 জন 8 জন আছেন। নেক্সট যিনি জাজ হবেন তিনি কোন দল থেকে আসবেন তার উপর নির্ভর করবে আগামী দিনের সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নীতিকে পক্ষে বা বিপক্ষে যাবে। এখন যদি ধরেন এই যে ওবামার হেলথ কেয়ার একটা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ওকে করে দিয়েছে, মানে এটা গ্রহণযোগ্য, এটা কিন্তু চ্যালেঞ্জ হতে পারে হয়তো। তারপরে আপনি ধরেন মেয়েদের নিজে হেলথ রাইটস যেগুলো আছে এগুলো আছে, অনেক সোশ্যাল ইস্যুজ আছে, অ্যাবর্শন রাইটস এন্ড আদার্স, অনেক সোশ্যাল ইস্যুজ আছে যেগুলো এখন যাবে। যেমন আপনার ওবামার ক্লাইমেট ইস্যু একটা বিষয় আছে, এটা কিন্তু যাবে সুপ্রিম কোর্টে। এখন যদি অ্যানাদার 4 ইয়ার্স ডেমোক্রেটিক শাসন হয়, তাহলে নেক্সট প্রেসিডেন্ট এখনই নমিনেশন দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা, কিন্তু মনে হচ্ছে যে কংগ্রেস তাকে অ্যাপ্রুভ করবে না। যদি না করে তাহলে নেক্সট প্রেসিডেন্ট যদি হিলারি হন, হিলারি তো তাকে তখন নমিনেট করবেন। এবং এখন যেই ভেতরে যেই মানে যেই এভলিউশন বা পলিটিক্যাল প্রসেসটা চলছে তার আরেকটা এফেক্ট কিন্তু যাবে, যেটা আমরা বড় একটা আলোচনা করছি না। সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পুরাটা নির্বাচন হবে, সিনেটের 1/3 নির্বাচন হবে। এখন এন্টি ট্রাম্প যদি একটা ঢেউ ওঠে তাহলে আগামী কংগ্রেস ডেমোক্রেটটা নিয়ে নিতে পারে, সিনেটও নিয়ে নিতে পারে। যদি তাই ঘটে তাহলে হোয়াইট হাউসে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, কংগ্রেস তাদের কন্ট্রোলে, নিশ্চিতভাবেই তখন জাজ যিনি হবেন তিনি ডেমোক্রেটিক জাজ হবেন। তার অর্থ দাঁড়াবে যে এখন যে অর্ডার আমেরিকান পলিটিক্যাল অর্ডারটা আছে সেটা কনসলিডেটেড হবে ইন ফেভার অফ ডেমোক্রেটিক পার্টি অর এগেইনস্ট দ্য রিপাবলিকানস। এবং রিপাবলিকান পার্টিতে যে ধরনের যেটা বললাম যে ডোনাল্ড ট্রাম্প যে ইনসার্জেন্সিটাকে বা আপনি ট্রেড ক্রুজ যেটাকে ধরে রেখেছেন, রিপাবলিকান পার্টির জন্য কিন্তু সমূহ বিপদ। আর আরও একটা বিপদ এখানে আমি উল্লেখ করতে চাই, রিপাবলিকান পার্টি কিন্তু হোয়াইট অনলি পার্টি হয়ে গেছে ইতিমধ্যেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 38% ভোটার কিন্তু এখন নন হোয়াইট, এর মধ্যে আফ্রিকান আমেরিকানস আছে, হিসপ্যানিক্স আছে, এশিয়ানস আছে। তো এই নন হোয়াইট ভোটের মধ্যে রিপাবলিকানদের কোনো অ্যাক্সেস এখন নাই বলতে পারেন, এটা পুরোটাই ডেমোক্রেটিক পার্টির সাপোর্টে আছে। কাজেই রিপাবলিকান পার্টি যদি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যায় তাহলে তারা পলিটিক্যালি হারাবে, ডেমোগ্রাফিক সাপোর্ট স্ট্রাকচার হারাবে। সো আগামী দিনে কিন্তু রিপাবলিকান পার্টির জন্য একটা মহা অশনি সংকেত অপেক্ষা করছে এখন যেভাবে তাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা দাঁড়িয়ে আছে। কাজে রিপাবলিকান পার্টিকে এখন নতুন করে ভাবতে হবে, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, আগামী দিনে তারা কি ধরনের রাজনীতি করতে চায়। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম। জি বলুন। আসলে আমরা ওই যে ইউএসএর ইলেকশনটা, এটা তো সমস্ত বিশ্বে প্রভাব ফেলে।
সব দেশে কম বেশি। আসলে আমাদের দেশের জন্য কোন পার্টি পাস করলে ভালো হয় আমি আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ। কে বলবেন? মঞ্জুর ভাই বলেন। এটা বোধহয় হুমায়ুন ভাই ভালো বলতে পারবেন, কারণ উনি অ্যাম্বাসেডর ছিলেন, বাট তারপর আমি আমারটা বলে নিশ্চয়ই অ্যাড করবেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, জনাব হুমায়ুন কবির সাহেব যেহেতু অ্যাম্বাসেডর ছিলেন, উনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেটা রিপাবলিকান বা ডেমোক্র্যাট, ওরা ফরেন পলিসির ক্ষেত্রে খুব দ্রুত ড্রাস্টিক্যাল কোনো পরিবর্তন করে না। এটা খুবই স্লোলি এবং দীর্ঘ সময় লাগে এই ধরনের পলিসি পরিবর্তনে। ফলে আমাদের জন্য কোনটা ভালো তাৎক্ষণিকভাবে একেবারে জবাব দেওয়া কঠিন। এবার আমি সরাসরি এই প্রার্থীর ব্যাপারটা আসি। আমার কাছে দুইটা সংকট মনে হয়। একটা হচ্ছে, যেমন আমাদের এখন পৃথিবীব্যাপী আলোচ্য বিষয় হচ্ছে রিপাবলিকান পার্টির প্রার্থী কে হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প না অন্য কেউ। এই ব্যাপারে আমার কাছে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এইটা ডিপেন্ড করবে বিশ্ব বাস্তবতার উপরে। শেষ পর্যন্ত রিপাবলিকানরা তাকেই রাখার পথটাকে স্বাভাবিক গতিতে যেতে দেবে, নাকি তারা আরো বেশি সক্রিয় হবে তাকে ঠেকানোর জন্য। এখনকার বাস্তবতা হচ্ছে রিপাবলিকান পার্টির অধিকাংশ কেন্দ্রীয় নেতারা মনে করে, যেটা ব্যাখ্যা করলেন দুজন আলোচকই, যে ডোনাল্ড ট্রাম্প তাদের প্রার্থী হওয়া মানে তাদের দলের জন্য খারাপ এবং সত্যিকার অর্থে নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রতিবন্ধকতা। সে জায়গায় বিশ্ব বাস্তবতা কিরকম? আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে সামনে যে প্রাইমারি যেগুলো বাকি আছে, সেই নির্বাচনে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল তহবিল যেটা দেয়া হয় নির্বাচনী প্রচার প্রপাগান্ডায়, এর কিন্তু ডোনারদের একটি বড় অংশ হচ্ছে জুইশ লবি। এই জুইশদের আমার কাছে মনে হয় তারা কিন্তু প্রচ্ছন্নভাবে ডোনাল্ড ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে আছেন। এই দাঁড়ানোটা যদি তারা শক্তভাবে থাকেন, সেই ক্ষেত্রে আগামী প্রাইমারি তো বিজয়ী হবেই এবং নির্বাচনের ক্ষেত্রেও তারা তাদের সম্পূর্ণ সাপোর্টটা দেবে। এর মধ্যে যদি কোনো কারণে আমাদের বিশ্ব পরিস্থিতির মধ্যে এই যে আইএস এর তৎপরতা, মুসলমানদের নামে যে সমস্ত জঙ্গি তৎপরতা, এইটা যত বাইরে বাড়বে ততই কিন্তু ট্রাম্পের অবস্থান শক্তিশালী হবে আমার কাছে মনে হয়। তখন ট্রাম্পের পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা আরো উঁচু গলায় বলবে, এই তো বলেছিলাম। এই কারণে ট্রাম্পের মতো লোককে আমাদের দরকার মুসলমানদের শাস্তি করার জন্য, একেবারে সরাসরি যদি বলি। ফলে এই জায়গাটায় শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তটা, তাদের পথ চলাটা ওইভাবে নির্ধারণ হবে। এখন যেমনটি বললেন যে আরএনসি, রিপাবলিকান ন্যাশনাল কমিটি বলে যেটা আছে, ওরা সবচেয়ে শক্তিশালী। শেষ পর্যন্ত প্রাইমারি যাই হোক অফিসিয়াল নমিনেশনটা তারা দেন, যেটা রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যেটা হয়। সেই জায়গায় কিন্তু এই বিষয়গুলো ওরা বিবেচনা করছেন। এর মধ্যে তাদের যারা পাওয়ার পকেট যারা, সেইখানে জুইশ লবি আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ব্যবসায়ের প্রতিনিধি তারা আছেন, এবং সর্বোপরি এটা ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল তাদের অ্যালাইগুলো আছে। সেই ক্ষেত্রে রিপাবলিকান ডেমোক্রেট দুই পার্টির, তাদের সাথে সমঝোতার ভিত্তিতে এক। দ্বিতীয়ত আমার কাছে আবার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হয়ে যান শেষ পর্যন্ত, এই জায়গায় আবার আমি বিনীতভাবে যেটা জনাব হুমায়ুন কবির ব্যাখ্যা করলেন যে তার নেতিবাচক সাপোর্ট বেশি, আমার কাছে কিন্তু মনে হচ্ছে সে জায়গায় বরং উল্টোটা কাজ করবে। যদি প্রার্থী হয়ে যান ডোনাল্ড ট্রাম্প, সেই ক্ষেত্রে হিলারি ক্লিন্টনের নির্বাচনে বিজয়ী হয়ে আসাটা কঠিন হবে। কারণ যেই শক্তিটা তাকে শেষ পর্যন্ত প্রার্থী করবে তাদের সাপোর্ট তো থাকলোই। এর পেছনে যে কটা ব্যাখ্যা করেছেন তারা দুজন, এটাকে আমি এমফাসিস দিতে চাই, যেটা হুমায়ুন কবির সাহেব চমৎকার করে বললেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অর্থনৈতিক হতাশা চরমে পৌঁছেছে, একেবারে টপ থেকে বটম পর্যন্ত প্রায় সকলের মধ্যে এক ধরনের আনস্টেবিলিটি। এটার মধ্যে মানে কেউ কনফার্ম হতে পারছে না যে এই অর্থনীতিটা শেষ পর্যন্ত সূচকের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা সামনের দিকে যাচ্ছে, সমান আছে, না নিচের দিকে যাবে। ফলে এই অনিশ্চয়তা কাটিয়ে উঠবার জন্য তারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত এটা কিন্তু সিইওর উপর ডিপেন্ড করে। ডোনাল্ড ট্রাম্পের অনেক ব্যর্থতার পর তাকে একজন ব্যবসায়ী হিসেবে সে যে একজন সফল সিইও, এইটা কিন্তু তার একটা ইমেজ আছে, তার অনেক নেতিবাচক দিকের পরও। দ্বিতীয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টির উপরে যে মানে আশাটা ছিল মার্কিন নাগরিকদের, যে ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দফায় অর্থনীতি ঘুরতে শুরু করবে, যেটা চরম খারাপ অবস্থায় ছিল জর্জ ডাব্লিউ বুশের সময়, সেটাও ওই গতি পায়নি। কিন্তু এমনকি দ্বিতীয় দফায় তাকে ভোট দেওয়া হয়েছিল যে প্রথমবার অভিজ্ঞতা থেকে দ্বিতীয়বার তিনি একটা ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জ করবেন, সেটাও কিন্তু করতে পারেনি। সর্বশেষ হচ্ছে ওবামা কেয়ার, ওবামা হেলথ কেয়ারের নামে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, যেই হেলথ কেয়ারটি সংশোধন করে শেষ পর্যন্ত এসছে, এর ব্যাপারে মার্কিন নাগরিকরা চরমভাবে ক্ষুব্ধ।
কারণ এই ওবামা কেয়ারের ফলে দেখা যাচ্ছে তাদের যে হেলথ কেয়ারের যে নিশ্চয়তা পাবার কথা ছিল তার বদলে তাদের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। আমি অত বিস্তারিত ব্যাখ্যা না গেলাম, তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সর্বশেষ পয়েন্ট আমি বলতে চাই যে এ পর্যন্ত গত 20-22 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত আসা যাওয়া থাকার অভিজ্ঞতা থেকে বলি, ইমিগ্রেন্টরা সাধারণত মৌলিকভাবে সমর্থন করে ডেমোক্রেটদের, কিন্তু এই ইমিগ্রেন্টদের বড় বড় অ্যামনেস্টি, বড় বড় ইমিগ্রেশনের যে সুবিধা, সেই ডোনাল্ড রিগান থেকে শুরু করে বারবার কিন্তু রিপাবলিকান দিয়ে এসছে। ফলে এই জায়গায় ডেমোক্রেটদের সাপোর্ট করে ডেমোক্রেটরা কিন্তু চরম পরিবর্তন করে ইমিগ্রেন্টদের সুবিধা করার মতো ব্যাপক কিছু করে নাই এই পর্যন্ত। যদিও ওবামার একটি প্রস্তাবনা আছে, যারা অনেক দিন ধরে আছে তাদেরকে স্থায়ী থাকবার একটি সুযোগ করে দেবে। ফলে এই সমস্ত কারণ মিলিয়ে শেষ পর্যন্ত ওই যে যেমনটি হুমায়ুন কবির সাহেব বললেন যে হতাশার থেকে মানুষ একটা আশার আলো চায় যে চরম পরিবর্তন কে করতে পারে, সে জায়গায় কিন্তু হিলারি ক্লিন্টনকে তারা দেখে এসছেন। তিনি স্লো স্টিডি লিডারশিপ দেওয়া একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে তারা মনে করে অ্যাগ্রেসিভ একটা মানুষ। সে জায়গায় যদি শেষ পর্যন্ত প্রার্থী নিশ্চিত হয়ে যান রিপাবলিকান পার্টির, হিলারি ক্লিন্টন বিজয় নিশ্চিত হওয়াটা খুবই কঠিন হবে বলে আমার মনে হয়। আপনারা কি তাই মনে হয় হুমায়ুন কবির? আমার একটু ভিন্ন মত। তার কারণ হচ্ছে যে যেটা বলছিলাম যে ধরেন প্রায় 38% ভোট কিন্তু নন হোয়াইট ভোটস, এবং সেই জায়গায় যেহেতু হিস্পানিকদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন, এটা আমরা দেখতেই পাচ্ছি যে ওরা হিস্পানিকরা বেশ অসুখী। তারপরে আফ্রিকান আমেরিকান যারা আছে তারা তো সলিডলি হিলারির বিরুদ্ধে আছে। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে হোয়াইট ভোটস ও মেজরিটি ট্রাম্প পেলেন, তারপরেও কিন্তু ট্রাম্পের ভোট 40% বেশি ওঠে না। আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, যেটি দর্শক প্রশ্ন করলেন যে কোন প্রার্থী জিতলে আমাদের বাংলাদেশের লাভ হবে, মানে ধরে যদি নেই যে হিলারি জিতলো, তাহলেও কি বাংলাদেশের কোনো লাভ হবে আদৌ? এখানে বিশেষ করে আমি হিলারির সাথে আমাদের ডক্টর ইউনূসের যে সম্পর্ক, সেটা যদি আরেকবার মনে করিয়ে দিই। সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে যাই না, নীতিগত পর্যায়ে বলি। যেমন ধরুন হিলারি ক্লিন্টন আসলে আমরা বুঝতে পারছি যে ওবামা প্রশাসনের যে মৌলিক নীতিমালাগুলো তিনি ফলো করছেন সেগুলো মোটামুটি থাকবে, এবং হিলারি ক্লিন্টন এটাকে খুব পরিবর্তন করবেন না। তো সেই জায়গায় এখন ধরেন মুসলিম কমিউনিটির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা দেখতে পাচ্ছি। যেমন আমি দুই একটা জায়গায় আমার নিজের সন্তান সন্ততিরা আছে ওখানে, তারা সবাই ছাত্রও কিন্তু কনসার্নড এখন যে ট্রাম্প আসলে আমাদের কি হবে। এই যে একটা বড় ধরনের অনিশ্চয়তা, এর থেকে কিন্তু বাঁচা যাবে যদি হিলারি আসেন। দ্বিতীয় যে জায়গাটা আমাদের জন্য জাতি হিসাবে কনসার্ন হিসাবে আসবে, ট্রাম্প যেটা বলছেন যে তিনি ট্রেড মানে বাণিজ্যের ব্যাপারে যে ধরনের তিনি অন্তর্মুখী নীতিতে যাবেন, তাতে কিন্তু আমাদের মতো দেশগুলো এফেক্টেড হয়ে যাব। কারণ আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে $5 বিলিয়ন এক্সপোর্ট করি, $700 মিলিয়ন তাদের কাছ থেকে ইম্পোর্ট করি। এখন যদি উনি এসে যদি বলেন যে এটা সমান করতে হবে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কাজে আমাদের মতো অনেক উন্নয়নশীল দেশ যারা আছে, তারা এই ইকোনমিক অথবা ট্রেড পলিসি যেটার পরিবর্তন যদি ঘটে, তাহলে কিন্তু আমাদের জন্য আশঙ্কার কারণ আছে। সেখানে অন্য কিছু থাক না থাক, কারণ এর সাথে কিন্তু আমাদের মিলিয়নস অফ মানুষের চাকরি বাকরি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি জড়িয়ে আছে। কাজে তারপরে যদি ভিসা না দেন, এমন ভিসা রেস্ট্রিকশন যদি হয়, তাহলে তো আরো আমাদের প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি এখন আছে, এবং তাদের সাথে এখানে হয়তো আরো 10 মিলিয়ন বাংলাদেশি পরিবার সংশ্লিষ্ট হয়ে আছে। কাজে এগুলো অনেকগুলো জিনিস আসবে, এবং সেই বিবেচনায় আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টি আসলে অন্তত প্রেডিক্টেবল, আমরা আন্দাজ করতে পারবো যে আমরা কি প্রত্যাশা করতে পারি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সমস্যা হবে যেটা, যে আমরা এখনো বুঝতে পারবো না যে তিনি কি পরিবর্তন করবেন। আমি একটু সংক্ষেপে যদি বলি ওইভাবে, যে হিলারি ক্লিন্টনের সাথে বাংলাদেশের একটা সখ্যতা আছে। আপনারা নিশ্চয়ই স্মরণ আছে, হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারে তরুণ প্রজন্মকে তিনি অ্যাড্রেস করেছিলেন, এবং ওই সময় একটা কথা আমার এখনো বাজে, তিনি বলেছিলেন বাংলাদেশ ইজ এ সফট পাওয়ার, বিশ্বকে দেওয়ার অনেক কিছু বাংলাদেশের আছে। তার অর্থটা হচ্ছে, হিলারি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন,
তার একটা নীতি ছিল, সেই নীতিটাকে আমরা বলছি ফরওয়ার্ড ডিপ্লয়েড ডিপ্লোমেসি। অর্থাৎ এই অঞ্চলে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে তিনি তার গুরুত্ব দিতে চাচ্ছেন এবং তিনি মনে করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন কনসেন্ট্রেট করা উচিত এশিয়া প্যাসিফিক অঞ্চলে। অর্থাৎ এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে বিশাল এলাকা, এই এলাকার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। আপনার নিশ্চয়ই স্মরণ আছে, ওবামা দুবার, তার ডেমোক্রেটের প্রেসিডেন্ট হিসেবে দুবার তিনি মিয়ানমারে গিয়েছিলেন, আপনার হিলারি ক্লিন্টন নিজে মিয়ানমারে গেছেন। ফলে আমাদের জন্য এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য খুব সঙ্গত কারণেই হিলারি ক্লিন্টন অনেক গ্রহণযোগ্য। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি কোনোভাবে, যেটা হুমায়ুন আলোচনা করলেন, যে ডোনাল্ড ট্রাম্প যদি এসে যান, তাহলে কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড বাংলাদেশের ক্ষেত্রে পড়তে পারে। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানরা আছেন, তারা চাইবেন হিলারি নমিনেশন যাতে করে পান, এটা তারা প্রত্যাশা করবেন। এবং বাংলাদেশের মানুষ, আমার যতটুকু ধারণা, আমাদের তো ধরেন সেই অর্থে কোনো সে নাই বাংলাদেশের জনগণের, কিন্তু তারা কিন্তু মনে মনে বোধহয় সবাই চান যে হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট নির্বাচিত হোক, এবং সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন মহিলা নারী প্রেসিডেন্ট। জি মঞ্জুর ভাই, আপনি লাস্ট এই শেষ কথাটা আমি এইটুকুই বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমবার এই যে ইতিহাস তৈরি করা, হিলারির অনেকগুলো ইতিবাচক সুবিধাজনক দিকের মধ্যে এইটাও কিন্তু আরেকটা নেতিবাচক দিক, কিন্তু চ্যালেঞ্জ, পজিটিভ নেগেটিভ দুইটাই। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার কিন্তু বেশি দিন আগের না, মাত্র 1960 সাল থেকে। ফলে সে জায়গায় প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা। তারপর আবার মার্কিন নাগরিকরা 8 বছর পরে এই নানান বাস্তবতার মধ্যে একজন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে, শেষ পর্যন্ত গোপন ভোটের বাক্সে গিয়ে, এইটা কিন্তু আরেকবার দ্বিতীয়বার চিন্তা করবার। কিন্তু তারপর আমি জনাব হুমায়ুন কবিরের সাথে পুরোপুরি একমত, এবং যেটা অধ্যাপক রেহমান বললেন যে বিশ্ব বাস্তবতায় হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়া বিশ্ব নাগরিকদের জন্য কল্যাণকর, বিশ্বের শান্তির জন্য কল্যাণকর, বিশ্বের রাজনীতির জন্য কল্যাণকর। এমনকি আমি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর। কারণ ডোনাল্ড ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল মানুষ, উনি কি করে ফেলবেন, যেমনটা আমরা আনপ্রেডিক্টেবল জর্জ ডব্লিউ বুশকে একবার প্রেসিডেন্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল না সারা বিশ্ব ভুগেছিল, এই রকম একটা নতুন স্নায়ু যুদ্ধের দিকে যাবে কিনা সেটা ভাববার বিষয়। কিন্তু সেই ভাবনাটা আমাদের ভাবলে হবে না, মার্কিন নাগরিকদের ভাবতে হবে। ধন্যবাদ। আজকে আপনাদের কাছ থেকে বেশ কিছু জিনিস জানা গেল। আমরা আশা করব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এমন একজনই আসবেন যিনি সারা বিশ্বকে মানে ভালো কিছু না দিতে পারেন, অন্তত খারাপ কিছু দেবেন না। আমরা মার্কিনদের কাছ থেকে যে খুব বেশি কিছু আশা করি তা তো না, কিন্তু আমরা তাদের কাছ থেকে অন্তত খারাপ কিছু যাতে না পাই, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।